আসসালামু আলাইকুম। ৪৯তম বিসিএসে আসা বাংলা ব্যাকরণ থেকে একটা প্রশ্ন আজকে আমরা সলিউশন করব। তো চলুন আমরা চলে যাই প্রশ্নটাতে। সেটা হচ্ছে যে পরিবার থেকেই শিক্ষার শুরু, এখান থেকে শব্দের সাথে ই এর ব্যাকরণিক পরিচয় কি? আচ্ছা, এখানে বলতেছে যে পরিবার থেকেই শিক্ষার শুরু, এটা একটা বাক্য। এখানে থেকে শব্দের সাথে যে ই যুক্ত আছে তার ব্যাকরণিক পরিচয়টা কি? এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে বলতেছে যে পরিবার থেকে, হ্যাঁ, এই যে পরিবার থেকে, এই থেকের সাথে যে একটা বেকার আপনার কি বলে একটা বলক আছে, সেটা হচ্ছে রস্যই ই। ঠিক আছে, এই রস্যই ইটা হচ্ছে এটা কি, এই জিনিসটা কি? আমি অলরেডি বলেই দিছি সম্ভবত যে বলক, আসলে বলকটা কি আমরা সেটাই আজকে শিখবো। তো দেখুন, আমরা এখানে ডিটেল আছে, সেটা হচ্ছে যে বলক কি, তারপরে হচ্ছে আপনার উপসর্গ কি, দেন হচ্ছে প্রত্যয় কি, এবং হচ্ছে ধাতু কি, কোনটা কোন সময় আসলে ইউজ হয় সেটা আমরা ইন ডিটেল দেখবো। তো চলুন আমরা একটু শুরু করি। এখানে বলতেছে পরিবার থেকে শিক্ষার শুরু, এখান থেকে শব্দের সাথে যে ই আছে সেই ইটা কি, এই ই যে ব্যাকরণিক পরিচয়টা কি? এর ব্যাকরণিক পরিচয়টা আসলে বলক, এখানে যেটা আছে বলক, এটা আসলে বলক জিনিসটা কি আমরা যদি একটু খেয়াল করি, বলক জিনিসটা কি এটা আমরা একটু শিখি, এবং পাশাপাশি আমরা দেখব যে উপসর্গ কি, প্রত্যয় কি, ধাতু কি, কোনটা কোন সময় আসলে ইউজ হয় বা কোনটা কোন সময় লাগে। তো সেগুলোর জন্য দেখুন, এটা কিন্তু ৪৯তম যে একটি স্পেশাল বিসিএস হয়েছে কিছুদিন আগে, আসলে মানে গত বছর বা ২৫ সালে, সেখান থেকে আসলে এই প্রশ্নটা আসা। তো চলুন আমরা দেখি যে আসলে বলক জিনিসটা কি, কেন এই যে থেকে, এই থেকের সাথে আমি যখন একটা রস্যই দিলাম, অর্থাৎ এই যে থেকে, এই থেকের সাথে যখন আমি একটা রস্যই ই লাগাচ্ছি থেকেই, তখন এই ইটাকে কেন আমরা আসলে বলক বলতেছি, কেন এটা অনুসর্গ নয় বা ধাতু নয় বা আসলে প্রত্যয় নয়, বা কেনই বা এটা উপসর্গ নয়, সেই জিনিসটা আমরা আজকে এখানে দেখার চেষ্টা করব। তো চলুন এখানে দেখি ব্যাখ্যাগুলো, দেখি আসলে কি বলতেছে। ব্যাখ্যা হচ্ছে, দেখুন এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনার বলক। বাংলা ব্যাকরণের শব্দ গঠনের বিভিন্ন উপাদান রয়েছে। তো তার যেমন উপসর্গ, প্রত্যয়, ধাতু, হ্যাঁ, এই শব্দ গঠনের বিভিন্ন কি রয়েছে উপাদান, এগুলা আমাদের বাংলা ব্যাকরণের শব্দ গঠনের বিভিন্ন উপাদান। এই উপাদানগুলোর মধ্যে একটা কি, আপনার উপসর্গ একটা, তারপর হচ্ছে প্রত্যয় একটা, ধাতু একটা জিনিস, এবং বলক আরেকটা জিনিস। তো প্রশ্নে দেয়া বাক্য পরিবার থেকে শিক্ষার শুরু, এর মধ্যে থেকে ই যুক্ত শব্দটির ব্যাকরণিক পরিচয় হলো বলক। কেন বলক? দেখুন এখানে বলকের যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা আমরা একটু দেখি, যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় সেগুলোকে আসলে কি বলে, আপনার বলক বলে। অর্থাৎ যে সমস্ত শব্দাংশ, মানে যে সমস্ত শব্দের অংশ আপনার পদের সঙ্গে যুক্ত হলে, আচ্ছা পদ কোথায় বসে? আমরা জানি যে পদ কিন্তু বাক্যের মধ্যে বসে, অর্থাৎ বাক্যের মধ্যে যখন একটা শব্দ ইউজ করা হয়, সেই শব্দটা বাক্যের মধ্যে ইউজ হলে তখন সেটাকে আমরা পদ বলি। তো এই পদের সাথে আসলে কিন্তু বিভক্তিগুলো যুক্ত হয়। ঠিক আছে, যেমন আপনার কে রে বা আ ই, হ্যাঁ, এই ধরনের বিভক্তিগুলো, বা থেকে, হইতে, চে, এই ধরনের বিভক্তিগুলো কিন্তু আপনার পদের সাথে ইউজ হয় বাক্যের মধ্যে। তো বাক্যের মধ্যে পদের সঙ্গে যখন কোনো একটা শব্দাংশ, কোনো একটা শব্দের একটা অংশ, কোনো একটা শব্দাংশ যখন আপনার কি হবে, এই কি আপনার পদের সাথে যুক্ত হয়ে সেটা জোরালো হবে, তখন সেটাকে আসলে বলক বলে। কেন জোরালো হচ্ছে? জোরালো জিনিসটা বলতে আসলে আমরা কি বুঝতেছি, দেখুন জোরালো মানে কি। দেখুন আমি যখন এখানে বলতেছি যে থেকে, আমি যখন বলতেছি যে থেকে, থেকে মানে থেকে, ইটস ওকে, কিন্তু যখন বলছি থেকেই, আমি যদি আবারও একটু ওই যে আমাদের যে ইয়াটা আছে, ওয়ার্ডটা, সেন্টেন্সটা আছে, সেই সেন্টেন্সটা আমি যদি আবার একটু দেখি, দেখুন এখানে পরিবার থেকেই শিক্ষার শুরু, পরিবার থেকেই শিক্ষার শুরু। আমি যদি বলি পরিবার থেকে শিক্ষার শুরু, এখানে কিন্তু আমি ওই ওয়ার্ডটার উপরে বা ওই যে শব্দটার উপরে কিন্তু জোর দিচ্ছি না। ঠিক আছে, অর্থাৎ জোর ছাড়াই আমি এই সেন্টেন্সটা শেষ করতেছি, পরিবার থেকে শিক্ষা শুরু। কিন্তু আমি যদি বলি পরিবার থেকেই শিক্ষার শুরু, তার মানে কি, থেকের সাথে ইটা যখন যুক্ত হয়েছে, তার মানে এটার উপরে কিন্তু একটা জোর দেয়া হয়েছে। এখন আমি যদি বলি যে আমাদের সাথে তুমি যাবে, আমাদের সাথে তুমি যাবে, এখন আমি যদি এখানে বলি যে আমাদের সাথে তুমিও যাবে, আমাদের সাথে তুমিও যাবে, তার মানে এই যে তুমি ও, এখানে কিন্তু আমি কি করতেছি, আপনার একটা জোর দিচ্ছি। বোঝা গেছে যে আমাদের সাথে তুমি যাবে মানে হচ্ছে জাস্ট সিম্পলভাবে আমি শেষ করতেছি। বাট যখন বলছি আমাদের সাথে তুমিও যাবে, তখন আমি এই তুমিও সাথে কিন্তু একটা জোর দিচ্ছি। আমি যদি বলি যে আমি তোমাদের সাথে যাব, ঠিক আছে, আমি যদি বলি যে কি, আমি তোমাদের সাথে যাব, এবং সেই সাথে আমি যদি পরের সেন্টেন্সটাতে বলি যে আমিও তোমাদের সাথে যাব, আমি তোমাদের সাথে যাব আর আমিও তোমাদের সাথে যাব, তার মানে কি, তার মানে এই যে আমিও তোমাদের সাথে যাব, এটার মিনিং হচ্ছে যে আমি এখানে কিন্তু একটা মানে জোর দিয়ে আসলে বলতেছি। তো জোর দিয়ে যখন বলতেছি, তখন এইখানে যে আমি শব্দাংশটা ইউজ করছি ও, এটা কিন্তু আমার হচ্ছে এটার পরিচয় তখন হয়ে যাবে হচ্ছে বাংলা ব্যাকরণের পরিচয় হবে আপনার বলক। তো এই বলক জিনিসটাকে আমরা আসলে বুঝতে পারলাম যে যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়,
তখন সেগুলোকে আসলে বলক বলে। অর্থাৎ আমি যখন জোর দিয়ে বা কোনো একটা কিছুর উপরে জোর দেবো, আমার বক্তব্য যখন সেখানে জোরালো হবে, তখন সেটাকে আমরা বলবো বলক। এখানে দেখুন এই যে তখনই বা এখনো, অর্থাৎ এই যে এখানে ই আছে এবং ও আছে, এগুলো কিন্তু একটা বলক। আমি যদি বলতাম তখন বা এখন, অর্থাৎ আমি যদি বলতাম আমি তখন তোমরা গিয়েছিলে, এটার সাথে আমি যদি তখনই তোমরা গিয়েছিলে, তার মানে হচ্ছে যখন আমি ই যুক্ত করতেছি, একটা বলক এখানে যুক্ত হচ্ছে, তার মানে ওটার উপর কিন্তু একটা জোর দেওয়া হচ্ছে। তো দ্যাটস ওয়াই এই ইটা যুক্ত হয়ে যখন এখানে আমার বক্তব্য জোরালো হচ্ছে, তখন এটাকে আমি বলবো বলক। আমি যদি বলি যে এখন তোমরা যাবে, বা সেই সাথে যদি আমি আরেকটা সেন্টেন্স বলি যে এখনও তোমরা যাও নাই, তার মানে কিন্তু এখনের উপরে কিন্তু আমি এখনও যখন ওটা লাগাচ্ছি, তখন এখানে কিন্তু একটা এর উপরে জোর দেওয়া হচ্ছে, তার মানে এই ওটাও কিন্তু এখানে একটা বলক হিসাবে কাজ করতেছে। তো আমরা দেখি যে আসলে বলক জিনিসটাকে আমরা বুঝতে পারলাম, আসলে এই বলক থেকেই 49তম বিসিএস এর কোশ্চেনটা আসছিল। তো পাশাপাশি অন্য যে অপশনগুলো আছে সেগুলো আমরা একটু জাস্ট জানার চেষ্টা করি। আমি ইন ডিটেল এটার মধ্যে লেখা আছে আমার এই স্লাইডটার মধ্যে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আসলে এই যে পিডিএফটা পেয়ে যাবেন, সেখান থেকে চাইলে আপনারা এই জিনিসগুলো দেখে নিতে পারবেন যে আসলে অন্য অপশনগুলো কেন আসলে এটা হয় নাই। তো দেখুন উপসর্গকে আমরা জানি, উপসর্গ হচ্ছে শব্দাংশ বা অন্য শব্দের শুরুতে বসে। এখানে মেইনলি উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে বসে, এটাই হচ্ছে মেইন কথা, এবং নতুন শব্দ গঠন করে, ঠিক আছে, এবং কি নতুন শব্দ গঠন করে। তো উপসর্গ শব্দের শুরুতে বসে, তার মানে এখানে বলতেছে থেকের সাথে যখন রস্য ই হয়েছে, তার মানে ইটা তো আর শুরুতে বসে নেই, সো এটা কোনোভাবেই উপসর্গ হবে না। পাশাপাশি এখানে দেখুন আপনার আছে উপসর্গ কত প্রকার, কি খাঁটি বাংলা এবং সংস্কৃত এবং বিদেশি কিছু উপসর্গ আছে, ঠিক আছে, এগুলো আপনারা আমি পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। প্রত্যয় যেটা আছে, আমি উপসর্গ কেন হবে না বোঝা গেছে, উপসর্গ সবসময় কি শব্দের আগে বসে। সো যেহেতু রস্যই এখানে আমার ওখানে বলছে পরিবার থেকেই শিক্ষার শুরু, রস্যইর কথা বলছে, রস্যই তার শব্দের আগে বসে নাই, দ্যাটস ওয়াই এটা কিন্তু উপসর্গ না। এখন প্রত্যয়টা জিনিসটা কি, প্রত্যয় হচ্ছে শব্দ ও ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়, শব্দ বা ধাতুর পরে, এটা কিন্তু পরে যুক্ত হয়, কিন্তু বলতেছে কি অর্থহীন যেসব শব্দাংশ, প্রত্যয় হচ্ছে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয় তা হচ্ছে প্রত্যয়। যেমন বাঘের সাথে আপনি যদি আ যুক্ত করেন, তাহলে সেটা হবে কি বাঘা। দিনের সাথে যদি আপনি ইক যুক্ত করেন, তাহলে সেটা হবে কি দৈনিক। এখানে কিন্তু বক্তব্য জোরালো করতেছে না, আমি যখন বলতেছি বাঘের সাথে আ যুক্ত করতেছি বাঘা, আমি কিন্তু এর উপরে কিন্তু কোনো জোর পড়তেছে না। দিনের সাথে যখন ইক যুক্ত করতেছি, তার মানে দৈনিক, ঠিক আছে, দিন থেকে এর সাথে ইক যুক্ত করলে দৈনিক, এখানে কিন্তু কোনো মানে জোর পড়তেছে না শব্দের উপরে, সো বক্তব্য জোরালো হচ্ছে না, দ্যাটস ওয়াই এটা বলক না। এবং এটা হবে হচ্ছে আপনার কি প্রত্যয়, সো উপরে এখানে আ এবং ইক হচ্ছে একটা তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, প্রত্যয়ের প্রকারভেদ এখানে আছে, কৃত প্রত্যয় কী জিনিস এবং তদ্ধিত প্রত্যয় কী জিনিস, এগুলো আপনারা দেখে নেবেন। কৃত প্রত্যয় হচ্ছে আপনার ধাতু বা ক্রিয়ামূলের শেষে যেটা যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়, আর শব্দমূলের সাথে যদি নামপদের শেষে যেটা যুক্ত হয়, শব্দমূল বা নামপদের সাথে শেষে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে আপনার তদ্ধিত প্রত্যয়। ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়, এক কথায় মনে রাখবেন যে ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা কৃত প্রত্যয়, এবং তদ্ধিত প্রত্যয় হচ্ছে আপনার শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় বা শব্দমূলের সাথে বা নামপদের সাথে যে প্রত্যয় যুক্ত হয় সেটা হচ্ছে আপনার তদ্ধিত প্রত্যয়। এবার যে ক্রিয়া বা ক্রিয়ামূল, একটু আগে বলতেছিলাম যে ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাহলে ক্রিয়া জিনিসটা কি, ঠিক আছে, ক্রিয়া জিনিসটা কি, এখানে দেখুন যে বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে, সকল ক্রিয়াপদের মূল অংশকে, আচ্ছা, ক্রিয়াপদের যে মূল অংশ তাকেই ধাতু বা ক্রিয়ামূল বলা হয়। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়, ধাতু বা আপনার ক্রিয়া বলা হয়। যেমন আমি যদি এখানে একটা ওয়ার্ড লিখি পড়া, এই পড়া থেকে আমি যদি ভাঙি, তাহলে আমি এখান থেকে দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে পর যোগ আ, ঠিক আছে, এই যে পরযোগ আ, এই পরটা কিন্তু আমার হচ্ছে ক্রিয়ার মূল, পড়া কিন্তু একটা ক্রিয়া, আচ্ছা, পড়া কিন্তু একটা ক্রিয়া, এবং সেখান থেকে পর যেটা আমি পাইলাম এটা হচ্ছে ক্রিয়া মূল, আর এর সাথে যেটা আমি পাইলাম সেটা কিন্তু আপনার হচ্ছে কি ক্রিয়া বিভক্তি বা আদার্স যেটা আছে সেটা বলে। তো ক্রিয়ার মূল এখানে জিনিসটা কি সেটা আমরা একটু দেখলাম, যে ক্রিয়া মূলটা হচ্ছে যে আপনার ক্রিয়াপদের যে মূল অংশ সেটাকেই ক্রিয়ামূল বলে বা ধাতু বলে। ওকে, তো এখানে দেখুন যে উত্তর দেওয়া আছে যে লিখো, এটা লিত হচ্ছে, আচ্ছা এখানে হবে খ হবে, এটা লিখো যোগ আ, ঠিক আছে, লিখো যোগ আ, এটা খ হবে, লিখো যোগ আ, লিখা। এখানে লিখোটা কিন্তু আপনার ধাতু, আর আটা হচ্ছে কি, এটার সাথে যে আটা হচ্ছে আপনার ধাতুর সাথে একটা মানে বিভক্তি যুক্ত হয়েছে, আবিভক্তি যুক্ত হয়েছে। সেখানে আমরা যেটা বলছি ক্রিয়ামূল হচ্ছে আমার ক্রিয়াপদের মূল অংশটাই হচ্ছে আপনার কি ক্রিয়ামূল। আচ্ছা, এই ছিল হচ্ছে। এরপরে ধাতু কয় প্রকার আছে দেখুন, ধাতু তিন প্রকার, মৌলিক ধাতু আছে, সাধিত ধাতু আছে এবং যৌগিক সংযোগমূলক ধাতু আছে। তো এটা আসলে হবে না, কারণ আপনারা বুঝতেছেন যে এটার সাথে আসলে ধাতুর সাথে আমার রস্যইর কোনো সম্পর্ক নাই, যেখানে থেকেই রস্যইটা আসছিল, ঠিক আছে, সো থেকে কিন্তু কোনো ধাতু না, থেকে কি কোনো ক্রিয়া ইয়া না, কি বলে ক্রিয়াপদ না,
থেকে কোনো ক্রিয়াপদ না। সো ক্রিয়াপদ যেহেতু না, তাহলে ক্রিয়াপদ না হলে সেখানে ধাতু আসার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমরা জানি যে ক্রিয়াপদ থেকেই হচ্ছে ধাতুর উৎপত্তি হয়, যে ক্রিয়াপদের যে মূল অংশ সেটাই হচ্ছে ধাতু। তার মানে যেহেতু থেকে কোনো ক্রিয়াপদ না, তার মানে এখানে আসলে ধাতু আসার কোনো সুযোগ নাই। সো ধাতু হবে না, উপসর্গ হবে না, কারণ হচ্ছে উপসর্গ সামনে, রস্যইটা সামনে বসে নাই। আরেকটা হচ্ছে আপনার প্রত্যয়, প্রত্যয় যেটা সেটা হচ্ছে জোরালো হয় না। রস্যই যখন আমি প্রত্যয় যখন বসে তখন কিন্তু জোরালো হয় নাই, প্রত্যয় বসলে জোরালো হয় না, দ্যাটস ওয়াই এটা হবে না। তো এটা হবে বলক। তো আমরা আসলে বুঝে গেলাম যে আমাদের এই যে 49তম বিসিএসে যে প্রশ্নটা এসেছিল এটা আসলে কেন বলক হবে, সেটাই আমাদের আসলে এটা বোঝার কথা ছিল বা বোঝার বিষয় ছিল। সো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।